হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায়মার্টিন প্রশ্নবিদ্যা বেরিয়ে গেছে। তো আমরা সেই রায়মার্টিন প্রশ্নবিদ্যা যে মডেল কোশ্চেন পেপার আছে ম্যাথামেটিক্সের, সেই ম্যাথামেটিক্সের মডেল কোশ্চেন পেপার একের পর এক সলভ করছি। তো মডেল কোশ্চেন পেপার 8 পর্যন্ত আমাদের সলিউশন হয়ে গেছে। মডেল কোশ্চেন পেপার 9 স্টার্ট করব। আজকে 9-এর একের দাগ থেকে সলভ করতে শুরু করছি। দেখো, প্রথমত 1, 2, 3, 4 এই চারটে দাগে শর্ট কোশ্চেন আছে, 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেন আছে। এই 1 নম্বর এবং 2 নম্বরের কোশ্চেন মিলিয়ে টোটাল 36 নাম্বার থাকে। এই 36 নাম্বার আজকে সলভ করব। একের দাগের আছে এমসিকিউ, অর্থাৎ এমসিকিউ অপশন দেওয়া থাকবে, তার মধ্যে অ্যান্সার চুজ করতে হবে। একের দাগের একেরটা বলেছে 1 টাকার 1 মাসের সুদ 1 পয়সা, বার্ষিক সুদের হার। এই যে বার্ষিক দেওয়া আছে এখানে 1 মাসের, কিন্তু বার্ষিক সুদের হার, তাহলে সেটাকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে আমরা জানি 12 মাস সমান 1 বছর, 1 মাস ইজিক্যাল টু 1-এর 12 বছর। তাহলে আমরা এই যে সময়টাকে বছরে ঘুরিয়ে নিলাম। সুদের হার বার্ষিক বলেছে, এবার বার্ষিক সুদের হার আমরা যদি R% ধরে নিই, তাহলে R% বার্ষিক সুদের হার ধরে নিচ্ছি। এবার PRT/100 শুরু করি। এবার 1 টাকার 1 মাস মানে 1-এর 12 বছর, এই 12টা নিচে চলে আসবে R% হারে। তাহলে PRT/100 লিখলাম, PR এই যে R/100, PRT টি মানে সময় 1-এর 12, 12টা নিচে চলে আসবে। এই 1 টাকা R% হারে ধরে নিচ্ছি, 1 টাকার R% হারে 1 মাস, 1 মাস মানে 1-এর 12 বছর, 1 মাসের সুদ 1 পয়সা। আচ্ছা, এবার 1 পয়সা বলে দিয়েছি, এখানে 1 টাকা ছিল, এবার 1 টাকার আমরা পুরোটা যদি পয়সায় ঘুরিয়ে দিই, এই যে 1 টাকা সমান কত পয়সা, যদি পয়সায় নিয়ে চলে যাই, তাহলে 100 পয়সার R% হারে, এই যে 100 পয়সার R% হারে 100 পয়সার R% হারে 1 মাস, অর্থাৎ 1-এর 12 বছরের সুদ 1 পয়সা, তাই তো? 1 পয়সা হলে তাহলে আমরা এইটা আমাদের সুদের ফর্মুলা থেকে সুদ পাচ্ছি, আর এইটা সুদ বলে দিয়েছে। এখান থেকে 100 কেটে গেল, তাহলে R/12 ইজিক্যাল টু 1, R ইজিক্যাল টু 12 আসছে। তাহলে সুদের হার কত হচ্ছে? 12%। এখানে কোন অপশনে আছে? অপশন সি তে আছে 12%, তাই তো? অপশন সি সঠিক উত্তর, 12%। অপশন সি 12%। দুইয়েরটা বলছে যে x² - 6x + t সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। এই যে x² - 6x + 2 = বলেছে। এই সমীকরণের আলফা বিটা যদি বীজ হয়, তাহলে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এইটা হয়ে যাবে -b/a, মাইনাস মাসে প্লাস। তাহলে বীজদ্বয়ের সমষ্টি হয়ে যাচ্ছে, কোন অপশনে আছে? 6 হচ্ছে। অপশন সি 6, অপশন সি তে আছে 6, অপশন সি 6। আচ্ছা, এরপরে বলছে এবিসি এবং এবিসি এর এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু XY। এই যে ত্রিভুজ এবিসি যদি হয়ে যায়, এবিসি এ বি সি, এর মধ্যবিন্দু X আর এর মধ্যবিন্দু Y, এ দুটো যোগ করে দেওয়া হলো মধ্যবিন্দু। আমরা একটা উপপাদ্য স্টেটমেন্ট আছে যে একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগী সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল হলো অর্ধেক। তাহলে XY সমান্তরাল BC হবে, আর XYটা BCর অর্ধেক। তার মানে XY যা হবে BC তার দ্বিগুণ, অর্ধেক মানে। তাহলে বলছে এখানে BC + XY 12, এই দুটো যোগফল BC + XY = 12 হচ্ছে। আর বলছে যে BC - XY এর মান কত। তাহলে আমরা যদি এই যে BCর জায়গায় আমরা লিখতে পারি 2xy + xy = 12, তার মানে 3xy = 12। তাহলে xy = 4 হয়ে যাচ্ছে। তার মানে BC কত? BC হয়ে যাচ্ছে 8। তাহলে BC - XY কত? BC - XY, BC 8 আর XY 4, 8 - 4 4 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটা কোন অপশনে আছে? এটা আছে অপশন নাম্বার সি, 4 সেমি। অপশন সি 4 সেমি, 4, 5, 6। 4টা কি বলেছে? tan θ = cos 30 + sin 60। tan θ = বলে দিয়েছে cos 30 + sin 60।
tan θ is equal to cos 30 প্লাস sin 60। তাহলে tan θ cos 30 এর মান √3/2, sin 60 এর মানও √3/2। √3/2 √3/2 যোগ করলে এটা √3/2, তাহলে 2√3/2, 2 কেটে গেল √3। এটা কত মান? tan θ এর মান। তাহলে tan θ is equal to tan কত মান? √3, tan 60 এর মান, tan তুলে দিলে θ is equal to 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। θ is equal to 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার বলছে যে sin 90 মাইনাস থিটার মান কত? sin 90 মাইনাস থিটা, sin 90 থিটার জায়গায় মানটা পুট করে দিলে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে sin 30। sin 30 এর মান হাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা sin 30 এর মান হাফ। তাহলে অপশন ডি হাফ। পাঁচের বলছে একটি সমকোণী চৌফলের দৈর্ঘ্য 2 একক, প্রস্থ 2 একক, উচ্চতা 6 একক হলে একটি লুডোর দৈর্ঘ্যের একটি 2 একক দৈর্ঘ্যের লুডোর ছক্কা তৈরি করা যাবে কটি? এবং সমকোণী চৌফলের সাধারণত দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ভিন্ন ভিন্ন হয়, তাই তো? এবার সমকোণী চৌফলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ভিন্ন ভিন্ন হয়। তাহলে সমকোণী চৌফলের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যেহেতু ভিন্ন ভিন্ন হয়, এখানে তাহলে যে সমকোণী চৌফলের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বলা আছে 2 একক, 2 একক আর 6 একক, তাই তো? এখানে দৈর্ঘ্য 2, প্রস্থ 2, তাহলে সেই সমকোণী চৌফলের আয়তন কত হচ্ছে? 2 × 2 × 6 এত ঘন একক, 2 × 2 × 6 এত ঘন একক হচ্ছে, তাই তো? এবার লুডোর ছক্কা তৈরি করা যাবে কটি? লুডোর ছক্কার আয়তন কত? এত ঘন একক হচ্ছে আয়তন। লুডোর ছক্কার প্রত্যেক দিক সমান হয়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হয়, তাহলে প্রত্যেকটা 2 একক করে হচ্ছে, 2 2 2 এত। আচ্ছা, এবার এই যে কটা লুডোর ছক্কা তৈরি করা যাবে ততগুলোর আয়তন এইটার আয়তনের সঙ্গে সমান হবে, ততগুলোর মোট আয়তন আমরা মনে করছি এক্সটা তৈরি করা যাবে, এটা ইন্টু এক্স, এক্সটা তৈরি করা যাবে। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হয়ে যাচ্ছে 2 × 6/2 × 2 × 2। এটা কাটছে, এটা কাটছে, এটা 3 হয়ে যাচ্ছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3। কটা লুডোর ছক্কা তৈরি করা যাবে? 3টি লুডোর ছক্কা তৈরি করা যাবে। অপশন বিতে আছে 3, অপশন বি 3টি, অপশন বি 3টি লুডোর ছক্কা তৈরি করা যাবে। 6টা দেখো, একটা তথ্য আছে, তথ্যগুলির সংখ্যাগুলোর মান 43 বলা আছে। আচ্ছা, তথ্যগুলি আছে 64, 60, 48 এক্স, 64, 60, 48 এক্স, 64, 60, 48 এক্স, 43, 48, 43, 34, 43, 48, 43, 34, এইটা তথ্য আছে। 64, 60 কটা তথ্য আছে এখানে? 8টা। এর সংখ্যাগুলোর মান 43। যদি আমরা সাজিয়ে লিখি, এখানে সবচেয়ে ছোট মান 43, 43, তারপরে 43, একটা দুটো, সবার আগে 34 আছে। আচ্ছা, তারপরে এইখানে আমরা যদি এক্স রাখি, তারপরে মান আছে 48, আবার 48, 1 2 3 4 5 6, তারপর আছে 60 আর 64, 60 64। আচ্ছা, যে মানটা এখানে 43 দুবার হয়ে যাচ্ছে, 48ও দুবার হয়ে যাচ্ছে, তাহলে এক্স এর মান যদি যে এই দুটোর মধ্যে যেটা হবে সেটা সংখ্যাগুলোর মান হয়ে যাবে। তাহলে এখানে 43 সংখ্যাগুলোর মান হয়ে বলছে, তার মানে এক্স এর মানটা অবশ্যই 43 হবে। কি বলছে? সংখ্যাগুলোর মান 43 হলে এক্স এর মানটা অবশ্যই 43 হবে। এক্স ইজ ইকুয়াল টু 43। তাহলে এক্স প্লাস কিসের মান চেয়েছে? এক্স প্লাস 3। তাহলে এক্স প্লাস 3, 43 প্লাস 3 46 হয়ে যাচ্ছে। 46 কোন অপশনে আছে? অপশন নাম্বার বি 46, অপশন বি 46। দেখো, এমসিকিউ 6টা ছিল, 6টা এমসিকিউ কমপ্লিট হলো। এবার শূন্য স্থান পূরণ 2 এর দাগের। দুই দাগের এক একটা শূন্য স্থান পূরণ।
কোনো শর্ত ছাড়া, প্রথমটা, কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে তাকে দু রকম হয় অংশীদারি কারবার, একটা হচ্ছে সরল, একটা হচ্ছে মিশ্র। সরল হচ্ছে সবার সমান সময়ের জন্য যদি নিয়োজিত হয়ে থাকে, আর ভিন্ন ভিন্ন সময়ের জন্য যদি নিয়োজিত হয়ে থাকে সেটাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। ড্যাশ অংশীদারি কারবার বলে, ভিন্ন ভিন্ন সময়ের জন্য এটাকে মিশ্র অংশীদারি কারবার বলা হয়। মিশ্র, দুই একটা মিশ্র অংশীদারি কারবার বলা হয়। দুই একটা বলছে এ এর 75%, বি এর 40% হলে A/B এর মান কত? তাহলে এ এর 75% মানে কি? A ইন্টু 75/100, বি এর 45% মানে B ইন্টু 40/100। 100 যদি কেটে দেওয়া হয় তাহলে 75A ইজ ইকুয়াল টু 40B হয়ে যাচ্ছে। তাহলে A/B চেয়েছে, তার মানে A/B আকারে যদি সাজাই, এখানে 75 হতে হবে, এখানে 40 হতে হবে, তবে কোনাকুনি গুণ করলে আগের লাইনটা আসছে। 5 দিয়ে যদি কেটে দিই 8, 5 15, তাহলে A/B ইজ ইকুয়াল টু 8/15। তাহলে A/B ইজ ইকুয়াল টু 8:15। A/B ইজ ইকুয়াল টু 8:15 হচ্ছে। তাহলে শূন্যস্থানে হয়ে যাচ্ছে A/B এর মান 8:15। পিথাগোরাসের উপপাদ্যটিকে কখনো কখনো ড্যাশ উপপাদ্য বলা হয়। পিথাগোরাসের উপপাদ্যটিকে কখনো বৌদ্ধায়ন উপপাদ্য বলা হয়। ঠিক আছে, নাম্বার 4। আচ্ছা, এ ও বি পূরক কোণ হলে সাইন A ইজ ইকুয়াল টু কত? এ ও বি পূরক কোণ, তাহলে সাইন A ইজ ইকুয়াল টু সাইন, তাহলে এ ও বি পূরক কোণ মানে A প্লাস বি 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে A এর মান কত? 90 মাইনাস বি, সাইন 90 মাইনাস থিটা কস থিটা ইজ ইকুয়াল টু কস বি হয়ে যাচ্ছে, কস বি। ছয় বলছে 5, 6 বলছে একটি মাত্র শীর্ষবিন্দু বিশিষ্ট ঘনবস্তু হলো, একটি মাত্র শীর্ষবিন্দু বিশিষ্ট যে চোঙের 4টে শীর্ষবিন্দু হয়ে গিয়ে যায়, এবার একটি মাত্র শীর্ষবিন্দু বিশিষ্ট হয়ে যাচ্ছে চোঙের, সেইরকম কিছু হচ্ছেই না। আচ্ছা, একটি মাত্র শীর্ষবিন্দু, তারপরে পড়ে যাচ্ছে গোলক, হ্যাঁ, তারপরে চোঙ, শঙ্কু আছে, আর আয়তঘন আছে, তাহলে একটি মাত্র হয়ে যাচ্ছে শঙ্কু কেবলমাত্র, শঙ্কু। 6 তথ্য আছে একটা, 7, 9, 11, 16, 19, 13, 17, 20, 19। 7, 9, 11, 16, 7, 9, 11, 16, 19, 13, 17, 20, 19, 19, 13, 17, 20, 19, 7, 9, 11, 16, 19, 13, 17, 20, 19, 1, 2, 3, 4, 5, 6, 7 আর 9, 1, 2, 3, 4, 5, 6, 7 আর 9। তাহলে এটাকে পর্যায়ক্রমে সাজালে হয়ে যাচ্ছে 7, 9, তারপরে 11, তারপরে 13, তারপরে 16, তারপরে 17, 19 আছে দুবার, তারপরে 20, 2, 3, 4, 5, 6, 7 আর 9। তাহলে বিজোড় সংখ্যক পদ আছে, টোটাল পদ বিজোড় সংখ্যক, মধ্যমা নির্ণয় করতে বলেছে। এই যে এদিকে 4টে পদ, এদিকে 4টে পদ, মধ্যমা কত? 16। তাহলে এখানে বলছে যে রাশি তথ্যগুলির মধ্যমা, মধ্যমা ড্যাশ, মধ্যমা হয়ে যাবে 16, লিখবে এটা 16 মধ্যমা। আর জোড় সংখ্যক পদ থাকলে মাঝে দুটো পদ হয়ে যাবে, তখন মাঝে দুটো পদের সমষ্টি বাই 2, সেটা হয়ে যাবে মধ্যমা। 3 নম্বর একটা, একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, 2 বছর পর মূল্য কত? 2 বছর পর, আচ্ছা সত্য মিথ্যা এটা, 2 বছর পর মূল্য হয় 81 টাকা। আচ্ছা, একটি দ্রব্যের মূল্য 100 টাকা যদি হয় 10% হ্রাস পায়, তাহলে 100 টাকা 10% মানে আমরা অটোমেটিক্যালি জানি 100 টাকা 10% মানে হয়ে যাচ্ছে
যে 10 টাকা, তো আমরা ক্যালকুলেশন করে দেখাচ্ছি 100 ইন্টু 1 মাইনাস 10/100 তারপরে 2, হ্রাসের অঙ্ক, সমহার বৃদ্ধি হ্রাসের অঙ্ক। তাহলে এটা কত হচ্ছে 100 ইন্টু, এটা 0 0 কেটে যাক, 100 ইন্টু 1 মাইনাস 1 10 তারপরে 2 ইজিক্যাল টু 100 ইন্টু লসাগু 10, 10 মাইনাস 1 2, তাহলে 100 ইন্টু হয়ে যাচ্ছে 9/10 2, তাহলে 100 ইন্টু 9/10 ইন্টু 9/10, 0 0 দুটো 0 দুটো 0 কেটে গেল, 9 9 81 টাকা হয়ে যাচ্ছে। এই যে ক্যালকুলেশন করে 81 টাকা হচ্ছে বলেছে। 2 বছর পর মূল্য 81 টাকা, তাহলে এটা একদমই সত্য। 2 নম্বরটা কি বলেছে যে রুট এ ইন্টু রুট বি ইজ ইকুয়াল টু রুট ওভার এ বি, সব মানের জন্য সত্য। এই যে রুট এ ইন্টু রুট বি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ বি, এটা তো স্বাভাবিক, এটা সিম্পল দিয়েছে যে রুট এ ইন্টু এ বি, রুট এ ইন্টু রুট বি, রুটের মধ্যে তো গুণ হয়েই বসে, রুটের মধ্যে এইটা রুট ওভার অফ এ বি মানে রুট ওভার অফ এ ইন্টু বি, হ্যাঁ, যে রুট 5 ইন্টু রুট 3, রুট ওভার অফ 3 ইন্টু 5 রুট ওভার 15, এটা ইকুয়াল সত্য। এটা তিনেরটা, দুটি বৃত্তে, কোনো বৃত্তে দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলে। এই যে এটা একটা বৃত্ত, কোনো বৃত্তে এই যে দুটি ব্যাসার্ধ, এই যে এইটা আর বৃত্তচাপ, এই জায়গাটা এটাকে বৃত্তকলা বলা হয়, এটা সত্য, এটাকে বৃত্তকলাই বলা হয়। আমরা বৃত্তের উপপাদ্য যে আমাদের দেখবে প্লে লিস্টে আছে, বৃত্ত চ্যাপ্টার উপপাদ্য সলভ করা আছে, বুঝিয়ে বলা আছে, সেইখানে সেই সলভ করতে গিয়ে আমরা বৃত্তের সমস্ত কিছু থিওরি আলোচনা করেছি, কোন পার্টটাকে কি বলা হবে, আমাদের প্লে লিস্টে করা আছে। আচ্ছা, 4 বলছে সাইন থিটা প্লাস কস ফাই, বলেছে সাইন থিটা প্লাস কস ফাই 2 হলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি আর ফাই ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে। এই যে সাইন থিটা প্লাস কস ফাই ইজ ইকুয়াল টু 2, এই সমীকরণকে, কারণ উভয়ের সর্বোচ্চ মান কত, সাইন থিটার সর্বোচ্চ মান 2, কস থিটারও সর্বোচ্চ মান 2, তাহলে এর কোনো কিছুর মান 1-এর বেশি হতে পারে না। কোনো একটার মান যদি এটা 0.9 হয়, তাহলে এইটার মান মেকআপ দেওয়ার জন্য 2 হওয়ার জন্য তাহলে এটা 1.1 হতে হবে, তাহলে কোনোটাই 1-এর বেশি হওয়া সম্ভব নয়, তাহলে সমীকরণটি সমাধানযোগ্য হলে দুটোকেই 1 1 হতে হবে। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 আর কস ফাই ইজ ইকুয়াল টু 1, তাহলে সাইন কতর মান 1, সাইন 90 মান 1, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, কস ফাই ইজ ইকুয়াল টু কত হচ্ছে, কস 0 মান 1 হচ্ছে, 0 ডিগ্রি, তাহলে ফাই ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে সাইন থিটা, তাহলে থিটা 90 ডিগ্রি, ফাই 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, থিটা 90, ফাই 0, এটা হবে বলছে যেখানে 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা এবং ফাই লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা আছে, তাহলে এটা সত্য একদমই। ঠিক আছে, এর পরেরটা 5 6, 5-এরটা কি বলেছে, একটি ঘনকাকৃতি ঘরের কর্ণ এবং ঘরটির মেঝের কর্ণের অনুপাত। একটা ঘনকাকৃতি, ঘনকের কর্ণে বাহুর দৈর্ঘ্য আমরা যদি এ ধরে নিই, এটা বাহু, ঘনকের বাহু যদি এ হয়, এর কর্ণ বের করার সূত্র কি, এর কর্ণ হচ্ছে √3a, ঘনকের কর্ণ, আর ঘনকের মেঝে যেটা হয়ে যাচ্ছে, ঘনকের মেঝে হচ্ছে একটা বড় ক্ষেত্র হয়ে যাচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ সমান, ঘনকের মেঝের একটা বড় ক্ষেত্র, সেই বড় ক্ষেত্রের, তার মানে বাহুটা আমরা যদি ঘনকের বাহু এ ধরে থাকি, বড় ক্ষেত্র বাহু এ হবে তার মেঝেটা, তার ঘনকের মেঝে বড় ক্ষেত্র, তার কর্ণ বের করার সূত্র কি, √2 √2a, এটা ঘনকের কর্ণ, এটা মেঝের কর্ণ। ঠিক আছে, আচ্ছা, বলছে এখানে, বলছে এবার ঘনকের কর্ণ মেঝের কর্ণের অনুপাত, তাহলে ঘনকের কর্ণ আর মেঝের কর্ণের অনুপাত এইটা, তাহলে এ তুলে দিলে √3:√2 হয়ে যাচ্ছে, 5-এরটা √3:√2, কিন্তু √2:√3 দেওয়া আছে, তাই মিথ্যা এটা। আচ্ছা, 6-এর ওজাইভ লেখচিত্র থেকে সংখ্যাগুরু মান পাওয়া যাবে। ওজাইভ লেখচিত্র থেকে, ওজাইভ মধ্যমা থেকে পাওয়া যায়, ওজাইভ লেখচিত্র থেকে সংখ্যাগুরু মান পাওয়া যায় না, ওজাইভ লেখচিত্র থেকে কোনোভাবে সংখ্যাগুরু মান পাওয়া যায় না, এটাও মিথ্যা। এবার এখানে 3-এর দাগের সমস্ত কমপ্লিট হলো, এবার 4-এর দাগে যাব।
4 দাগের যে প্রবলেমগুলো আছে 2 নম্বর করে প্রত্যেকটা প্রবলেম 2 নম্বরের। আর প্রত্যেকটা প্রবলেম যেহেতু 2 নম্বর, একটু ক্যালকুলেশন করে দেখাতে হবে এবং প্রত্যেকটা প্রবলেমের স্টেটমেন্ট উল্লেখ করতে হবে। একের বলছে যে একটি যৌথ ব্যবসায় মোট মূলধনের হাফ অংশ এ এবং 1/3 অংশ বি, বাকি অংশ সি দেয়। ব্যবসায় 18,000 টাকা লাভ হলে এ লাভের পরিমাণ। আচ্ছা, ধরি মোট মূলধন সমান 1 অংশ। আচ্ছা, হাফ অংশ দেয় এ এবং 1/3 অংশ দেয় বি, 1/3 অংশ দেয় বি, তাই তো? হাফ অংশ দেয় এ এবং 1/3 অংশ, 1/3 না 1/6 অংশ দেয় বি। আর বলেছে বাকি অংশ সি দেয়, তাহলে সি দেয় কত? অতএব সি দেয় সমান 1 মাইনাস হাফ প্লাস 1/6 সমান 1 মাইনাস 6 লসাগু 3 2 6 3 1 3 প্লাস 1 এত। সি দেয় এত অংশ সমান 1 মাইনাস 4/6 অংশ সমান 6 লসাগু 6 1 6 মাইনাস 4 এত অংশ সমান 2/6 অংশ সমান 1/3 অংশ। ঠিক আছে, সি দেয় এত অংশ। তাহলে এ বি সি এর মূলধন অনুপাত, এ বি ও সি এর মূলধনের অনুপাত সমান 1/2:1/6:1/3। এদের লসাগু হচ্ছে 2 3 6, লসাগু 6 দিয়ে প্রত্যেকটাকে গুণ করলে এটা কেটে গিয়ে হয়ে যাবে 3, এটা কেটে গিয়ে হয়ে যাবে 1, এটা কেটে গিয়ে হয়ে যাবে 2। আচ্ছা, এবার দেখো এই দিকটায় বছরের শেষে লাভ হয়, বছরের শেষে লাভ হয় 18,000 টাকা। অতএব বলছে লভ্যাংশ থেকে আমরা ভগ্নাংশ থেকে অনুপাতটা পূর্ণ সংখ্যায় নিয়ে চলে এলাম। এবার বলছে লভ্যাংশ থেকে এ লাভের পরিমাণ, অতএব এ লাভের পরিমাণ, এ এর লাভের পরিমাণ সমান 18,000 ইন্টু এ হচ্ছে 3, আনুপাতিক মানটা 3/3 প্লাস 1 প্লাস 2 এত টাকা সমান 18,000 ইন্টু 3/3 1 4 দিয়ে 6 এত টাকা। 3 1 3 3 2 6, 2 দিয়ে কাটলে 9 0 0 0 9,000 টাকা। এই লাভের পরে আসলে স্টেটমেন্ট ওপর থেকে একবারে লিখে ক্যালকুলেশন করেছে, আলাদা করে স্টেটমেন্ট না লিখলেও হবে। এখানে এ লাভের পরিমাণ 9,000 টাকা। দেখো এক একটা কমপ্লিট হলো, এইভাবে করতে হবে। মোট মূলধন ধরে নিয়েছি, হাফ অংশ দেয় এ এবং 1/6 অংশ দেয় বি, তাহলে বাকিটা সি দিচ্ছে মোট এ থেকে। তাহলে সি দেয় কতটা বের করে নিচ্ছে, এই দুটো সমস্যা থেকে এক থেকে এদের সমস্যার বিয়োগ, এটা সি দেয়। এবার এদের অনুপাতটা বের করেছি এবং এটা পূর্ণ সংখ্যায় নিয়ে চলেছি, যেহেতু এদের লসাগু দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যায় চলে আসবে। এটা সি দেয়। বছরের শেষে লাভ হয় এই টাকাটা লাভ হয়, তাহলে এ লাভের পরিমাণ কত, আনুপাতিক যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনে এর মানটা বের করেছি। এবার দুইয়ের দাগে না, সরি, এটা 2-এর দাগে দেওয়া আছে, কোনোভাবে 4-এর দাগের, এটা 4-এর দাগের 2। শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলের এত অংশ হবে। আচ্ছা, ধরি সুদ আসল x টাকা, ধরি সুদ আসল সমান x টাকা। অতএব সুদটা কত, সুদ ইজিক্যাল টু 3/5 অংশ বলেছে, তাই তো? সুদটা 3/5 ইন্টু x টাকা, 3/5 ইন্টু x টাকা ইজিক্যাল টু 3x/5 টাকা। এটা সুদ আসল,
এটা সুদ বেরিয়ে গেল, সুদ আসল আছে, তাহলে আসল কত? সুদ জানি, সুদ আসল জানি, সেখান থেকে আসল অটোমেটিক বেরিয়ে যাবে। আসল ইজ ইকুয়াল টু এই যে সুদ আসল থেকে সুদটা বিয়োগ করে দেওয়া হোক, বিয়োগ করলেই আসল বেরিয়ে যাচ্ছে এত টাকা। 5 লসাগু 5x মাইনাস 3x টাকা ইজ ইকুয়াল টু 2x বাই 5 টাকা। এটা আসল, ঠিক আছে। আচ্ছা, তাহলে সময় 10 বছর, সময় ইজ ইকুয়াল টু 10 বছর। তাহলে 10 বছর হলে সুদের হার চেয়েছে, ধরি সুদের হার ইজ ইকুয়াল টু R%। অতএব R% হারে সুদ আসল কোনটা? 2x বাই 5 টাকার 10 বছরের সুদ, 10 বছরের সুদ ইজ ইকুয়াল টু PRT বাই 100 আসল 2x বাই 5 আর টি মানে PRT, টি মানে 10 বছর বাই 100 এত টাকা। এইটা কেটে গেল, ইজ ইকুয়াল টু 2x বাই 5 ইন্টু আর ইন্টু 1/10 এত টাকা। এটা কেটে গেলে 5 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু এখানে যদি লিখি এটা হয়ে যাচ্ছে XR বাই 25 এত টাকা। এইখানে এইটা সুদ বেরোচ্ছে, আবার এখানে ক্যালকুলেশন করে এটা সুদ আসছে। এবার সুদ আসল সুদ বলে দেওয়া আছে, সুদ হচ্ছে এইটা। অতএব শর্তানুসারে কি হচ্ছে? XR বাই 25 ইজ ইকুয়াল টু সুদ হয়ে গেছে 3x বাই 5 বলা আছে। এখানে x কেটে দিই, এটা কেটে দিলে 5 হয়ে যাচ্ছে। অতএব x বাই 5 ইজ ইকুয়াল টু 3। অতএব x ইজ ইকুয়াল টু 3 5 15। x মানে এটা r হবে। অতএব সুদের হার 15%, ঠিক আছে। সুদের হার হয়ে যাচ্ছে 15%। এটা 2-এরটা হলো, এবার 3-এরটায় যাব। তিনেরটা বলেছে 2√3x² মাইনাস 5x প্লাস √3 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি। আচ্ছা, সমীকরণটা দেওয়া আছে 2√3x² মাইনাস 5x প্লাস 2√3x² মাইনাস 5x প্লাস √3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা নিরূপক থেকে বুঝতে পারবো যে সমীকরণ কেমন হবে। নিরূপক আমরা আগেই বলেছি, নিরূপক যদি গ্রেটার দ্যান 0 হয় বীজদ্বয় বাস্তব, নিরূপক ইকুয়াল টু 0 হলে বীজদ্বয় সমান, বাস্তব এবং সমান, এবং নিরূপক লেস দ্যান 0 হলে বীজদ্বয় অবাস্তব। তাহলে এই সমীকরণে নিরূপকটা নির্ণয় করছি। অতএব নিরূপক ইজ ইকুয়াল টু কত? নিরূপক ইজ ইকুয়াল টু, এখানে b হচ্ছে -5 টা b, হ্যাঁ, b² মানে -5 দ্য স্কোয়ার, b² মাইনাস 4ac 4ac। তাহলে এর স্কোয়ার করলে 25 হয়ে যায়, মাইনাস দুটো √3 গুণ করলে 3, 3 দুগুণে 4 দুগুণে 8, 3 8 24 ইজ ইকুয়াল টু 1। তাহলে যেহেতু নিরূপক গ্রেটার দ্যান 0, তাহলে বীজদ্বয় বাস্তব। অতএব বীজদ্বয় বাস্তব। অতএব সমীকরণের বীজদ্বয় বাস্তব। সমীকরণের লেখো, সমীকরণের বীজদ্বয় বাস্তব। তাহলে নিরূপক গ্রেটার দ্যান 0 হয়েছে, 0 হচ্ছে বড়, হ্যাঁ। অতএব সমীকরণ বাস্তব, এবং তাহলে গ্রেটার দ্যান 0 হচ্ছে ইকুয়াল টু 0 নয়, বাস্তব এবং অসমানও অবশ্যই হবে, হ্যাঁ। ইকুয়াল টু 0 হলে সমান হতো, বাস্তব ও অসমান সমান নয়, ঠিক আছে। এটাই বলতে হবে, সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান। যদি নিরূপকটা 0 হতো বীজদ্বয় বাস্তব ও সমান, আর যদি লেস দ্যান 0 হতো, 0 তে ছোট মাইনাস দিয়ে মান চলে আসতো, -1 -2 বা মাইনাস দিয়ে কোনো ভগ্নাংশ, তাহলে নিরূপক অবাস্তব, এই বীজদ্বয় অবাস্তব।
4 দাগে x প্রপোর্শনাল টু 1/y দেখাতে বলেছে x প্লাস y এর মান ক্ষুদ্রতম হবে যদি x সমান y হয়। তাহলে x প্রপোর্শনাল টু 1/y, অতএব হয়ে যাবে x ইজ ইকুয়াল টু, এখানে একটা ধ্রুবক দিয়ে দিলেই এটা ইকুয়াল হয়ে যায়। ঠিক আছে, এখানে নিয়েছি আচ্ছা k অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, অতএব xy ইজ ইকুয়াল টু হয়ে গেল k। ঠিক আছে, এখন x প্লাস y সমান কত? x প্লাস y সমান x মানে হচ্ছে রুট x তার স্কোয়ার, এটা বলতে পারি x মানে রুট x এর হোল স্কোয়ার, আর y হচ্ছে y মানে রুট y তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এখানে আমাদের প্রয়োজনের জন্য মাইনাস 2 রুট ওভার অফ x ইন্টু রুট ওভার অফ y আর প্লাস 2 রুট ওভার অফ x ইন্টু রুট ওভার অফ y ইন্টু এটা। তাহলে এই দুটো প্লাস মাইনাস নিচ্ছে একই পদ, আমাদের দরকার এটা এখানে ক্যালকুলেশনের জন্য। তাহলে এইটা হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এতটা থেকে এই যে এতটা, এইটা হয়ে যাচ্ছে এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস 2 রুট ওভার অফ x ইন্টু রুট ওভার অফ y। ঠিক আছে, এবার এইখানে এই যে x প্লাস y এর মানটা, এই যে কোনো কিছুর বর্গ এর সর্বনিম্ন মান এটা ধনাত্মক হয়, কিন্তু এর সর্বনিম্ন মান হয়ে যায় যদি যে কোনো কিছুর বর্গের সর্বনিম্ন মান হচ্ছে 0, যে কোনো কিছুর বর্গের সর্বনিম্ন মান 0। তাহলে এই মানটা এইটা থেকে এইটা আসছে, এর মান সর্বনিম্ন কখন হবে ডিপেন্ড করছে এইটার উপর। এর মান যদি 0 হয়ে যায় এটা সর্বনিম্ন হবে, আর এর মান অনেক বেশি হতে পারে, এর মানটা যখন অনেক বেশি হবে পুরোটা এর উপর নির্ভর করছে। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন বিষয়টা সম্পূর্ণ এর উপর নির্ভরশীল। তাহলে এর মানটা সর্বনিম্ন কখন হবে? যখন এটা তো 0 হওয়া সম্ভব না, এটা যদি আমরা এটা যেহেতু এখানে নট ইকুয়াল টু, এরা কন্ডিশন অনুযায়ী নট ইকুয়াল টু, তাহলে এটাও নট ইকুয়াল টু, তাহলে এই মানটা কিন্তু 0 হতে পারে। ঠিক আছে, তাহলে x প্লাস ওয়াইটা সর্বনিম্ন হবে, x প্লাস ওয়াই এর মান ক্ষুদ্রতম হবে, অতএব x প্লাস ওয়াই ক্ষুদ্রতম হবে রুট এক্স মাইনাস রুট ওয়াই তার স্কোয়ার, এটা ঠিক আছে, এখানে মাইনাসটা বোঝা যাচ্ছে না, রুট এক্স মাইনাস রুট ওয়াই তার স্কোয়ার সমান 0 হলে, অতএব রুট এক্স মাইনাস রুট ওয়াই তার স্কোয়ার সমান 0, অতএব রুট এক্স মাইনাস রুট ওয়াই স্কোয়ারটা 0 হলে সেই মানটা অবশ্যই 0, তাহলে অতএব রুট এক্স ইজ ইকুয়াল টু রুট ওয়াই হয়ে যাচ্ছে এটার পর এখানে, বা উভয় দিকে বর্গ করে দিলে রুট এক্স তার স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওয়াই তার স্কোয়ার, অতএব এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, এইটা আসবে। তাহলে এখানে কন্ডিশন যেটা আসছে এক্স প্লাস ওয়াই এর মান ক্ষুদ্রতম হবে, অতএব এক্স প্লাস ওয়াই এর মান ক্ষুদ্রতম হবে যদি x সমান y হয়। x সমান y হলে x প্লাস ওয়াই এর মান ক্ষুদ্রতম হবে। ঠিক আছে, এটা দেখাতে বলেছে, দেখানো হলো। নেক্সট দেখো 5 দাগে যাব। পাঁচের দাগের বলছে যে একটি বৃত্তের দুটি জ্যায়ের দৈর্ঘ্যের অনুপাত 4:3, এটা একটা বৃত্ত, এটা কেন্দ্র। তাহলে বৃত্তের দুটি জ্যায়ের দৈর্ঘ্যের অনুপাত 4:3, ধরি জ্যা দুটির দৈর্ঘ্য যথাক্রমে 4x ও 3x। ঠিক আছে, কোন একক দেওয়া আছে? সেমি আছে, 4x সেমি ও 3x সেমি, এত সেমি ও এত সেমি। ঠিক আছে, যা দুটো যা আছে 4xটা অবশ্যই বড় এখানে। হ্যাঁ, আচ্ছা, বৃত্তের কেন্দ্র থেকে যা দুটির দূরত্ব, এবার যে জায়ের দূরত্ব বেশি সেইটা ছোট হবে, কারণ কেন্দ্র বরাবর যেটা তো ব্যাস সেটা সবচেয়ে বড়,
যে জায়গায় দূরত্ব বেশি সেটা ছোট হবে। আচ্ছা, এইটা এইটা একটা দূরত্ব, আমরা মনে করছি এটা বেশি দূরে আছে। এর দূরত্ব হচ্ছে, বলেছে এর দূরত্ব হয়ে যাচ্ছে 9 সেমি, দূরত্ব 9 সেমি। এর দূরত্বটা কম মনে করছি আমরা। আচ্ছা, এর দূরত্ব হয়ে যাচ্ছে, এটা 12 সেমি দূরে আছে, যেটা এটা 12 সেমি, আর এটা 9 সেমি দূরে আছে। এটা এবি, এটা সিডি, এটা ও, এখানটা ই, এখানটা এফ। এবি জাটি কেন্দ্র থেকে 12 সেমি এবং এবং ধরি সিডি জাটি, ধরি ও কেন্দ্রীয় বৃত্তে সিডি যা 9 সেমি দূরে, এবং এবি জাটি 12 সেমি দূরে আছে, 12 সেমি দূরে আছে। ঠিক আছে, এখানে অতএব এবি সমান 3x সেমি আর সিডি সমান 4x সেমি। সিডিটা কম দূরে, তার দৈর্ঘ্য বড় হবে। ঠিক আছে। আচ্ছা, এবার এবির ওপর ওই পারপেন্ডিকুলার এবি এবং ওইটা এর ওপর লম্ব, এবং ওএফ পারপেন্ডিকুলার সিডি, ওএফটা সিডির ওপর লম্ব। ঠিক আছে, তাহলে অতএব তাহলে এটা সমদ্বিখণ্ডিত হয়ে যায়। অতএব এ ই সমান বিই সমান এটা এটা হয়ে যাচ্ছে, এটা 3x, এটা বেশি দূরে আছে তাহলে ছোট এটা, হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে 3x/2 এত সেমি। আচ্ছা, এইটাই হবে। আর হয়ে যাচ্ছে CF সমান DF ইজ ইকুয়াল টু 4x/2 এত সেমি সমান 2x সেমি। ঠিক আছে। আচ্ছা, হলো। এবার এই যে এই ত্রিভুজ থেকে পাচ্ছি, অতএব ত্রিভুজ এ ও ই থেকে পাচ্ছি, কি পাই। আচ্ছা, ধরি ব্যাসার্ধ, আগে ব্যাসার্ধ লিখে এখানে লিখে নিচ্ছি, ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর একক, আর সেমি, একক নয়, এখানে একক হিসেবে সেমি দেওয়া আছে। বৃত্তের ব্যাসার্ধ আর সেমি ধরে রাখলাম। ঠিক আছে, এই এ ও ই থেকে পাচ্ছে, তাহলে এইটা অতিভুজ, এটা লম্ব অঙ্কন করা হয়েছে, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এই যে 12 স্কোয়ার প্লাস এইটা হয়ে গেছে 3x/2 তার স্কোয়ার। আর ত্রিভুজ এওই আর সিওএফ থেকে পাচ্ছি, সিওএফ থেকে পাই আর স্কোয়ার, এইটাও ব্যাসার্ধ, এখানে এইটা আর এইটা দুটোই ব্যাসার্ধ, দুটোর দৈর্ঘ্যই সমান, দুটোই ব্যাসার্ধ। দুভাবে মানটা নির্ণয় করছি, তাদের সমান করে দেবো। আর আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাচ্ছে 9 স্কোয়ার প্লাস CF হয়ে যাচ্ছে 2x তার স্কোয়ার। তাহলে দুটোই আর স্কোয়ারের ভ্যালু, শর্ত অনুসারে দুটোকে সমান করব। এবার দেখো 5-এরটা, ওপরটা একটু মুছে দিতে, ক্যালকুলেশনটা এইভাবে কিন্তু লিখে করতে হবে যেভাবে লিখেছি আমরা। ঠিক আছে। আচ্ছা, অতএব এই দুটোকে যদি সমান করে দিই, অতএব 12 স্কোয়ার 144, এটা লিখলে 1, এটা লিখলে 2, এখানে 1 ও 2 থেকে পাই বলে দিলে, 1 সমান 2 করে পাই, 2 করে পাই বলা থাকলো। এটা 144 এইটার স্কোয়ার, এখানে হয়ে যাচ্ছে 9x²/4 ইজ ইকুয়াল টু 81 প্লাস 4x স্কোয়ার। ঠিক আছে, এখানে যদি এদিকে নিয়ে যাই ভ্যালুটাকে, এক্স গুলোকে, 4x স্কোয়ার মাইনাস 9x²/4 ইজ ইকুয়াল টু 81টাকে এদিকে আনছি, 144 মাইনাস 81, অতএব 4 লসাগু 16x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, 8 করে 14 6, 63 হয়ে যাচ্ছে। অতএব এইটা হয়ে যাচ্ছে 7x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 3 12 2 হাতে 1, 4 6 24 হাতে 25। এইটা এলো। কি চেয়েছে দেখো, এখানে উল্লেখ করতে বলেছে যে নিকটতম জ্যায়ের দৈর্ঘ্য কত। নিকটতম জ্যা হচ্ছে এইটা সিডির দৈর্ঘ্যটা বের করতে হবে। সিডিটা আমাদের হয়ে গেছে 3x, তাই তো 3x এর মানটা নির্ণয় করতে হবে। নিকটতম জ্যা হচ্ছে সিডি, এক্সটা পেয়ে গেলেই হবে। তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 252/7, তাহলে x স্কোয়ার হয়ে যাচ্ছে 3 7 21, 3 7 21, 6 62, এখানে তো ক্যালকুলেশন করা যাচ্ছে না। আচ্ছা, 3x/2 অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার,
একটা হয়ে যাচ্ছে 3x/2 9x², এটা 2x, এটা 4x², এখানে 4x² প্লাস 9x² একাশি, আর এইটা 3x/2, তাহলে 9x²/4, আর এইটা 12 144, 4x² মাইনাস 9x²/2 ইকুয়াল টু 144 মাইনাস 81। এখানে কি বলেছে যে নিকটতম জায়ের দৈর্ঘ্য, তাহলে এখানে x এর মানটা অবশ্যই বের করতে হবে, তাই তো? তাহলে এখানে হয়ে যাচ্ছে দুটো মান ঠিকঠাকই আছে, একদিকে আছে 144, আচ্ছা 4x² মাইনাস 9x²/2, আর এটা 144 মাইনাস 81, 63, 3 4 8 6 14, এটা 4 লসাগু, 4x² মাইনাস 9x², 7x², এটা গুণ করলে 3 4 12 2 হাতে থেকে 1 যাচ্ছে 24 আর 25, এটা 7 হয়ে যাচ্ছে। x² ইজ ইকুয়াল টু 252/7, তাই তো? এটা হচ্ছে 3 7 21, 4 42, আচ্ছা হয়ে যাচ্ছে তো 6 7 42, তাহলে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6, x ইজ ইকুয়াল টু 6 হচ্ছে। তাহলে নিকটতম জায়গা হচ্ছে এখানে সিডি নিকটতম জায়গা, তারপরে করবে এখানে সিডি নিকটতম জায়গা, নিকটতম জায়গা সিডি সমান, এটা হয়েছে বড়টা নিকটতম জায়গা, 4x সমান 4 ইন্টু x সমান 6 ফুট করলে এত সেমি হয়ে যাবে, সমান 24 সেমি। উত্তর লিখবে, অতএব এখানে লিখবে নিকটতম জায়ের দৈর্ঘ্য, তুমি উত্তরটা লিখবে নিকটতম জায়ের দৈর্ঘ্য, 24 সেমি, ঠিক আছে? এবার দেখো 6-এরটা। 6 বলছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, আচ্ছা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করছে। আচ্ছা দেখুন হবে, এটা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ নেওয়া হলো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা কেন্দ্র। আচ্ছা ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, ও কেন্দ্রবৃত্তে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা বিএডি 65 ডিগ্রি, বিএডি এটা 65, কোণ বিএডি সমান 65 ডিগ্রি, কোণ এবিডি 70 ডিগ্রি। এবিডি এখানে আমাদের অঙ্কন অনুযায়ী হয়ে যাচ্ছে এবিডি এরকম, এবিডি 70 ডিগ্রি, কোণ এবিডি 70 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা তাহলে এই মানটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ত্রিভুজ এবিডি এর যদি এইভাবেই হয়, ত্রিভুজ এবিডি এর তিনটে কোণের সমষ্টি 180, তো এডিবি সমান 180 মাইনাস হয়ে যাচ্ছে বিএডি, কোণ বিএডি প্লাস কোণ এবিডি সমান 180 মাইনাস, এটা হয়ে যাচ্ছে বিএডি 65 আর এটা হয়ে যাচ্ছে 70, সমান 180 মাইনাস 5 7 6 13, 5 10 5 10 7 1 3 1 4 4 4 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এইটা 45 হয়ে যাচ্ছে, এটা 45 ডিগ্রি, এটা 45 হয়ে গেল। এবার এখানে যেটা হয়ে যাচ্ছে, তারপর বলে দিয়েছে কোণ বিডিসি 45, বিডিসি আচ্ছা এটাও 45 বলা আছে। আবার কোণ বিডিসি সমান 45 ডিগ্রি, বিডিসি 45, এটা 45 ডিগ্রি, এটা 45। তাহলে এবিডি কত? অতএব কোণ এডিসি সমান, এডিসি একবার আমরা এই যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তাহলে এই দুটো সমষ্টি 180 হবে। এডিসি সমান কোণ এডিবি প্লাস কোণ বিডিসি সমান হয়ে যাচ্ছে 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ,
বৃত্তস্থ চতুর্ভুজ এখানটা করছি। অতএব কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি সমান 180 ডিগ্রি। এটাকে যদি ভেঙে নিই, আচ্ছা কি চেয়েছে এখানে দেখা যাক। চেয়েছে এবিসি এর মান, এইটা চাই অবশ্যই পুরোটা। তাহলে আচ্ছা এটা 90 জেনে গেছি তো, তাহলে এই পুরোটা আর করার দরকার নেই, যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব এইটা হয়ে যাচ্ছে কোণ এবিসি ইজ ইকুয়াল টু কোণ এ বি সি ইজ ইকুয়াল টু 180 মাইনাস কোণ এ বি সি সমান 180 মাইনাস এর মানটা 90 বের করেছি সমান 90 ডিগ্রি। অতএব কোণ এ বি সি এর মান 90 ডিগ্রি। ঠিক আছে, কোণ এ বি সি এর মান 90 ডিগ্রি। এটা উত্তর লেখা হয়ে গেল। এবার দেখো 6 হয়ে গেছে, 7 অঙ্কে যাচ্ছি আমরা। প্রসেসটা দেখলে ভালো হবে। এটা বলা আছে, এই যে 70 ডিগ্রি বলা আছে, এইটা বলা আছে, তাহলে এটা একটা ত্রিভুজ, নিশ্চয়ই এই কোণটা বের করে নিলাম, আবার এই কোণটা বলা আছে। তাহলে এবার এইটা কিভাবে বের করবো, এই দুটো সমষ্টি করে এডিসি পুরোটা বের করে নিয়েছি। এবার এবিসিটা অনায়াসেই পেয়ে যাব। এবিসিটা এই দুটো কোণের এই যে ডি কোণটা সম্পূর্ণ আর বি কোণটা সম্পূর্ণ মান 180 ডিগ্রি, সম্পূর্ণ ডি কোণটার মান পেয়ে গেছি। সম্পূর্ণ ডি কোণের মান থেকে এটা বিয়োগ করে দিলেই হবে। এখানে যদিও এটা ছিল এটা 70 ডিগ্রি বলেছে, এটা 45 বলেছে, আমরা শুধুমাত্র এইটা বের করে নেওয়ার পর সরাসরি ক্যালকুলেশন করে দিলেই হতো, আরো ছোট করে করাও যেত অঙ্কটা। নেক্সট 7 একটা। সাতের কি বলছে যে আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 5 সেমি এবং কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে প্রস্থের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2 সেমি। আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণ 5 সেমি এবং কর্ণদ্বয়ের একটি আয়তক্ষেত্র এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, এটা 5 সেমি, এটা 5 সেমি। এ বি সি ডি আয়তক্ষেত্রের এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে, এটা ও। তাহলে এ বি সমান 5 সেমি বলা আছে এবং বিডি সমানও 5 সেমি। ঠিক আছে, এডি সমান 5 সেমি, বিডি সমান 5 সেমি। আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 5 সেমি করে। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে প্রস্থের উপর অঙ্কিত লম্ব 2 সেমি। এটা থেকে এর উপর লম্ব অঙ্কন করছি। ও ই, ও বিন্দু থেকে সিডি সিডি প্রস্থের উপর, প্রতিটি সিডি প্রস্থের উপর ওই লম্ব। ঠিক আছে, সিডি প্রস্থের উপর ওই লম্ব। আচ্ছা, ওই সমান 2 সেমি, ওই সমান 2 সেমি। তাহলে সিওই থেকে পাই। তাহলে এখানে অতএব কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অতএব ও এ সমান ও সি সমান ও বি সমান ও ডি ইজ ইকুয়াল টু এটা 5/2 এত সেমি। ঠিক আছে, 2 ভাগে ভাগ করবে। অতএব এইটা প্রত্যেকটা লম্ব যেহেতু 90 ডিগ্রি, অতএব ত্রিভুজ সিওই সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাই সিওই সমকোণী ত্রিভুজ থেকে পাই আয়তক্ষেত্রের প্রস্থ পেয়েছে। এটা সমদ্বিখণ্ডিত হবে, প্রস্থ যেটা পাবো 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। আচ্ছা, ওসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, না ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, ওসি স্কোয়ারের জায়গায় ওসি স্কোয়ারটা তো অতিভুজ, তাহলে ওই স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওসি স্কোয়ার। তাহলে ওই স্কোয়ার ওই কত, ওই স্কোয়ারটাই বের করতে হবে, প্লাস সি কত, সিই না ওইটা জানা আছে 2 সেমি লম্ব, ওই 2 সেমি, 2 স্কোয়ার প্লাস
5/2 স্কোয়ার সি হয়ে যাচ্ছে 5/2 অর্ধেক, তাই তো। ওই প্লাস ওই লম্বটা 2 সেমি বলা আছে, ও স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওসি স্কোয়ার। ওই সিটা বের করতে হবে আমাদের, সিটা থাকবে এখানে। এটা 25/4 - 4, অতএব সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, 25 - 16, অতএব সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 9/4, অতএব সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3/2, সি ইজ ইকুয়াল টু 3/2, অতএব সিডি ইজ ইকুয়াল টু কত, সিডি ইজ ইকুয়াল টু, তাহলে এইটা সমান সিই প্লাস ডি, সি আর ডি দুটোই সমান হবে 3/2 প্লাস 3/2, এটা 3 সেমি হয়ে যাচ্ছে 3। হ্যাঁ, অতএব প্রস্থের দৈর্ঘ্য লিখবে যে এখানে আয়তক্ষেত্রের প্রস্থ 3 সেমি হবে, উত্তর লিখবে আয়তক্ষেত্রের প্রস্থ 3 সেমি। ঠিক আছে, এটা উত্তর, আয়তক্ষেত্রের প্রস্থ 3 সেমি। আচ্ছা, 7 হলো 8টা। এটা সি সি বেরিয়েছে, সি আর ডি সমান হবে, দুটোকে যোগ করলেই সিডি বেরিয়ে যাচ্ছে, সিডি প্রস্থ। 4টা এই 8টা। সাইন স্কোয়ার π/16 প্লাস সাইন স্কোয়ার 3π/16, সাইন স্কোয়ার π/16 প্লাস সাইন স্কোয়ার 3π/16, সাইন স্কোয়ার 5π/16 প্লাস সাইন স্কোয়ার 7π/16 ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার π/16 সাইন স্কোয়ার 3π/16। এই মানটাকে ভাঙবো আমরা, সাইন স্কোয়ার 5π/16টাকে নিচ্ছি 5π/2 প্লাস 3π/16, এটা 8 হচ্ছে, প্লাস নয় মাইনাস করতে হবে। তাহলে দেখো এটা লসাগু করলে ম্যাচ করে যাচ্ছে, কিন্তু দুটোকে লসাগু করে যোগ করলে এটা মাইনাস, লসাগু করে যোগ করলে 16 লসাগু, এটা 8, 8π থেকে 3π যোগ করলে 5π চলে আসছে, প্লাস সাইন স্কোয়ার π/2 মাইনাস এটা π/16 নিয়ে নিচ্ছে, 8 হচ্ছে 7π/16, এটা হচ্ছে সাইন স্কোয়ার π/16 প্লাস সাইন স্কোয়ার 3π/16 প্লাস সাইন 90 মাইনাস থিটা কস স্কোয়ার 3π/16 কস স্কোয়ার π/16। ঠিক আছে, ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার π/16 প্লাস কস স্কোয়ার π/16 প্লাস সাইন স্কোয়ার 3π/16 প্লাস কস স্কোয়ার 3π/16। এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, দুটোই 1 + 1 2। স্টেটমেন্টটা লিখবে অবশ্যই যে এত, এইটা এত এর মান 2, অবশ্যই স্টেটমেন্ট লিখবে যে এইটা পুরোটা লিখলে এত এর মান 2, এটা স্টেটমেন্ট হবে। ঠিক আছে, 8 হলো। নেক্সট আমরা 9 অঙ্কে যাচ্ছি। প্রত্যেকটা অঙ্কের 2 নম্বরের অঙ্ক, প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই লিখতে হবে। 9 বলছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত √3:1। এটা ছায়ার দৈর্ঘ্যটা বড়, √3 তো একের চেয়ে বড়, এটা নিচ্ছি আমরা, এটা এ বি সি। স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত ইজ ইকুয়াল টু √3:1। ধরা যাক এ বি স্তম্ভ এবং বিসি ছায়া। ঠিক আছে, আচ্ছা ধরে নিচ্ছি আরো, ধরি ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভ যথাক্রমে
স্তম্ভ যথাক্রমে √3x একক ও x একক। ঠিক আছে, √3x একক ও x একক। আচ্ছা, কি চেয়েছে এখানে? সূর্যের উন্নতি কোণ নির্ণয় করো। ধরি কোণ এ সি বি ইকুয়াল টু থিটা। অতএব এই দুটো থেকে অতএব এ বি হচ্ছে এ বি ইকুয়াল টু √3x একক এবং সি এ বি ইকুয়াল টু এ বি হচ্ছে স্তম্ভ। কি বলেছে এখানে? বলেছে ছায়ার দৈর্ঘ্য আগে। আচ্ছা, ছায়ার দৈর্ঘ্য আগে। এ বি স্তম্ভ আর বিসি ছায়া। ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভ যথাক্রমে এত, তাহলে এ বি হচ্ছে স্তম্ভ, স্তম্ভটা কম। স্তম্ভ x একক আর সিডি সমান √3x একক। এটা x আর এটা √3x, এটা থিটা। অতএব ত্রিভুজ এ বি সি থেকে পাই tan থিটা ইজ ইকুয়াল টু এ বি বাই বিসি। অতএব tan থিটা ইজ ইকুয়াল টু এ বি মান x, বিসি √3x। অতএব tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3 বা tan থিটা ইজ ইকুয়াল টু tan কত মান? tan 30 মান। অতএব থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। উত্তর লিখবে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। সূর্যের উন্নতি কোণ স্টেটমেন্ট লিখবে প্রত্যেকটা অঙ্কের। এখানে স্টেটমেন্ট হবে যে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি অ্যান্সার। নেক্সট দেখো, এবার এটা 9 হয়ে গেল, 10 অঙ্কে যাব। দশ হয়ে যাচ্ছে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং উচ্চতার 5 গুণ। সমকোণী চৌপলের দৈর্ঘ্যটা 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং উচ্চতার 5 গুণ। ধরি সমকোণী চৌপলের দৈর্ঘ্য x। ধরি সমকোণী চৌপলের দৈর্ঘ্য সমান x একক। ঠিক আছে, এককই আছে সব না সেমি হিসাবে? সেমি আছে, x সেমি দৈর্ঘ্যটা। অর্থাৎ প্রস্থ বলেছে, প্রস্থ কত হবে? দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্য নিশ্চয়ই হওয়া উচিত x/3, এত সেমি। তাহলে প্রস্থ x হলে এর সঙ্গে 3 গুণ করলে তবে এইটা আসছে, তাহলে দৈর্ঘ্য 3x হয়ে যাচ্ছে, 3 ইন্টু এইটা। আচ্ছা, উচ্চতা কত হচ্ছে? উচ্চতা হয়ে যাচ্ছে x/5, উচ্চতার 5 গুণ, এর সঙ্গে 5 গুণ করলে তবে এইটা আসছে। ঠিক আছে, প্রস্থ উচ্চতা এত সেমি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেলাম। এর আয়তন, অতএব চৌপলের আয়তন, অতএব চৌপলের আয়তন কত হচ্ছে? চৌপলের আয়তন সমান x ইন্টু x/3 ইন্টু x/5 এত ঘন সেমি সমান x³/3×5=15 ঘন সেমি। দেওয়া আছে, আমরা যে কন্ডিশন দেওয়া আছে সেই অনুযায়ী আয়তন বের করলাম। আয়তন দেওয়া আছে 14,400 ঘন সেমি। অতএব শর্তানুসারে দুটোকে সমান করতে হবে। x³/15 = 14,400। অতএব x³ = 14400 × 15। তাহলে x³ এটা আসছে, x কত হয়ে যাবে? x 3 এর ঘনমূল করতে হবে। এবার 14,400কে ভাঙলে কত হচ্ছে? 14400। 2 দিয়ে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 00। আবার 2 দিয়ে 3600, 2 দিয়ে 1800, 2 দিয়ে 900, 2 দিয়ে 450, 2 দিয়ে 225, 5 দিয়ে 5, 5 দিয়ে
4 5 20, 5 5 45, 5 9 45, 3 9, কটা 2 কটা 9 হচ্ছে দেখো, এটাকে গুণ করলে ঘনমূলের আকারে নিয়ে নেবে। 1 2 3 4 5 6, 6টা 2, 1 2 3 4 5 6, দুটো 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3, এইটা। আর এই 15টা ভাঙতে পারি 3 ইন্টু 5। অতএব x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 2 3 4 5 6, 6টা 2, তার মানে 3টের জন্য একটা বেরোবে ঘনমূল যেহেতু। আবার 3টের জন্য একটা 2, 1 2 3টে 5-এর জন্য একটা 5, আবার 3টে 3-এর জন্য একটা 3। ঠিক আছে, এবার এইখানটা দেখো, x ইকুয়াল হচ্ছে 3 5 15 15 30 60, এইটা। ঠিক আছে, এইটা এসে গেল। অতএব দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, অতএব দৈর্ঘ্য 60 সেমি, প্রস্থ সমান 60 বাই 3 সেমি সমান 20 সেমি দৈর্ঘ্য প্রস্থ। আর এইখানটা মুচ্ছি দেখো, উচ্চতা হবে x/5, তাই তো? উচ্চতা সমান 60 বাই 5 এত সেমি সমান 12 সেমি। অতএব সমগ্রতলের ক্ষেত্রফল, সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল সমান, অতএব সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল সমান, সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 60 ইন্টু 20 প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এইটা এত বর্গ সেমি সমান 2 ইন্টু 6 2 20 1200 প্লাস 12 2 24 240 প্লাস 6 12 72 720 এত বর্গ সেমি সমান 2 ইন্টু যোগ করলে 0 2 আর 4 6 6 7 আর 2 আর 2 4 4 আর 7 11 1 2 আর 2 4 4 আর 7 11 1 হাতে 1 1 1 2 এত বর্গ সেমি 0 6 2 12 2 হাতে 1 0 6 2 12 2 হাতে 1 2 1 2 1 3 2 4 এত বর্গ সেমি, 4320 বর্গ সেমি। ঠিক আছে, 4320 বর্গ সেমি। নেক্সট দেখো 11টা, 11 বলছে লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল এত, ভূমির ব্যাস বলে দেওয়া আছে। লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে, ভূমির ব্যাস, তির্যক উচ্চতা। ধরি এইটা একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এইরকম একটা লম্ববৃত্তাকার শঙ্কু, এইটা উচ্চতা, এটা তির্যক উচ্চতা L, আর শঙ্কুর ভূমির ব্যাস ইজ ইকুয়াল টু, শঙ্কুর ভূমির ব্যাস কত? 70 সেমি, 70 সেমি। অতএব শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 70 বাই 2 সেমি সমান 35 সেমি। তাহলে এটা 35। ঠিক আছে, তাহলে অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই ইন্টু আর এর মান 35 ইন্টু এল, এত বর্গ একক কি আছে? এত বর্গ সেমি। অতএব শর্তানুসারে কি হয়ে যাবে? দুটোকে একটা দিয়ে আছে মানটা, অতএব পাইয়ের মান 22/7 ইন্টু 5 ইন্টু এল ইজ ইকুয়াল টু 4070। এটা কেটে দিলে 5 হচ্ছে, তাহলে এল ইজ ইকুয়াল টু 4070 বাই 5 ইন্টু 22। 5 দিয়ে কাটলে 5 8 40, 5 একে 5 4 5 20, 22 দিয়ে কাটলে 11 দিয়ে কাটি আগে, 11 2 22, 7 11 77, 4 4 11 44, এইটা কাটলে 37 হয়ে যাচ্ছে, 37 74।
আচ্ছা, অতএব এল ইজ ইকুয়াল টু, এটা বেরিয়ে গেল, কি চেয়েছে? আচ্ছা, তির্যক উচ্চতাই চেয়েছে, এইটাই চেয়েছে। অতএব এটা স্টেটমেন্ট লিখবে, শঙ্কুর তির্যক উচ্চতা, অতএব এল ইজ ইকুয়াল টু 37, অতএব শঙ্কুর তির্যক উচ্চতা হয়ে যাচ্ছে 37 সেমি। ঠিক আছে, নেক্সট দেখো, এন সংখ্যক সংখ্যার যৌগিক গড় এক্স বার, 12টা, এটা ছোট অঙ্ক ছিল। এন সংখ্যক সংখ্যার যৌগিক গড় এক্স বার, হ্যাঁ, এন সংখ্যক সংখ্যার যৌগিক গড় এনটা সংখ্যা আছে, তার মানে এক্স বার ইজ ইকুয়াল টু কত? এই যে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn মাইনাস 1 প্লাস xn বাই n, এইটা। ঠিক আছে, এইটা আমরা অতএব এইখানেই লিখছি, অতএব এক্স বার ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn মাইনাস 1 প্লাস xn বাই n। সংখ্যাগুলি যেখানে 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 সংখ্যাগুলি x1, x2, ডট 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 xn মাইনাস 1, xn, যেখানে এগুলো সংখ্যা। ঠিক আছে, এবার প্রথম n মাইনাস সংখ্যার সমষ্টি m, প্রথম n মাইনাস 1 সংখ্যার সমষ্টি m, অতএব এক্স বারটা কি হচ্ছে? এক্স বার ইজ ইকুয়াল টু, এই যে n মাইনাস 1টা আছে, m প্লাস xn বাই n, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে n তম সংখ্যাটি কত? এই যে n তম সংখ্যা হচ্ছে xn, হ্যাঁ, অতএব m প্লাস xn ইজ ইকুয়াল টু n x বার, অতএব xn, n তম সংখ্যা হচ্ছে xn, n x বার মাইনাস m, এইটা। ঠিক আছে, xnই হচ্ছে n তম সংখ্যা, xnই এখানে n তম সংখ্যা, অতএব n তম সংখ্যাটি হচ্ছে n x বার মাইনাস m। উত্তর লিখবে, অতএব n তম সংখ্যাটি হলো n তম সংখ্যাটি হলো n x বার মাইনাস m, n তম সংখ্যাটি হচ্ছে n x বার মাইনাস m। হলো, দেখে নাও প্রসেসটা। দেখো এখানে মডেল কোশ্চেন পেপার 9 এর 1, 2, 3, 4 চারটে দাগের কোশ্চেন কমপ্লিট হলো। ঠিক আছে, চারটে দাগের কোশ্চেন কমপ্লিট হলো। আজকের মতো আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে এবং 5-এর দাগ থেকে শুরু করব। মডেল কোশ্চেন পেপার টোটাল 25টা মডেল কোশ্চেন পেপার আছে, 25টা মডেল কোশ্চেন পেপারে আমরা সলিউশন করবো। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।